আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। সর্বোচ্চ আদালতের রায়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী। দলটির করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ সকালে এ রায় দেন। জামায়াতের নিবন্ধন দেওয়ার পাশাপাশি প্রতীক ও অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। রায়ের প্রতিক্রিয়ায় দলটির আইনজীবী বলেন, জামায়াতের নিবন্ধন বাতিলের মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল। নির্বাচন কমিশন দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেবে বলেও আশা করেন তিনি। জামায়াতে ইসলামীকে দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্ট। এ রায় স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের তখনকার চেম্বার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। এরপর দলটির নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। চেম্বার আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিল এবং লিভ টু আপিল 2023 সালের 19 নভেম্বর খারিজ করে আদেশ দেন আপিল বিভাগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিলম্ব মার্জনা করে আপিল এবং লিভ টু আপিল পুনর্জীবিত চেয়ে জামায়াতের করা পৃথক আবেদন গত 22 অক্টোবর মঞ্জুর করেন আপিল বিভাগ। পলিটিক্যালি মোটিভেটেড PIL বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, হাইকোর্টের দেয়া রায়টি ছিল ন্যায়ভ্রষ্ট, যা বাতিল করেছে আপিল বিভাগ। রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। জামায়াতের আমির আরও বলেন, পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ত। তারা যেন দ্রুতই পূর্ণ অধিকার ফিরে পান, সেজন্য সৃষ্টিকর্তার কাছে সাহায্য চান তিনি। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের এই বিচার কাজ সরাসরি সম্প্রচার করার প্রস্তুতিও শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত অভিযোগপত্র জমা দেওয়া হবে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী এমদাদুল্লাহ বাবু। এবার চলে যাচ্ছি তার কাছে। বাবু, ট্রাইব্যুনাল থেকে বিচার কাজ সরাসরি সম্প্রচার কি শুরু হয়েছে? শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে কিনা সে বিষয়ে আমাদেরকে জানাবেন। শামীমা, যেমনটি আপনি বলছিলেন যে আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে, যে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, সেগুলো দাখিলের আনুষ্ঠানিক প্রক্রিয়া কিন্তু শেষ হয়েছে। এরই মধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি, প্রসিকিউশন টিমের যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে সমন্বয় করে শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কিন্তু যে অভিযোগটি রয়েছে মানবতা বিরোধী অপরাধ এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ডটি ঘটেছিল, গণহত্যা ঘটেছিল, সেটির বিরুদ্ধে যে অভিযোগপত্রটি রয়েছে সেটির আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে এবং এরপরই সেটি কিন্তু ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করা হবে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছেন। আসলে আজকে যে আনুষ্ঠানিক কার্যক্রমটি শুরু হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যের, সেটি দেখার জন্য, এবং সেটি এখান থেকে কিন্তু আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে পুরো প্রক্রিয়াটি এখান থেকে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন টিম। অর্থাৎ এই যে বিচার কার্যটি রয়েছে এটির স্বচ্ছতা এবং এটির গ্রহণযোগ্যতা যাতে থাকে, সেটি আন্তর্জাতিকভাবে যাতে মানুষজন দেখতে পারে, সেই ব্যবস্থা কিন্তু আজ এখানে করা হয়েছে। এবং জাতীয় অর্থাৎ রাষ্ট্রীয় যে গণমাধ্যম রয়েছে BTV, সেটির মাধ্যমে কিন্তু এখান থেকে সেই বিচার কার্যের প্রক্রিয়াটি দেখানোর সব প্রস্তুতি শেষ হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি 12টার পর, অর্থাৎ এই যে এখন 12টা বাজছে, আর কিছুক্ষণ পর হয়তো ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম এই যে আনুষ্ঠানিক অভিযোগটি দাখিল করা হচ্ছে সেটির বিষয়ে শুনানি শুরু হবে। সেই শুনানিতে কিন্তু ট্রাইব্যুনালের টিমগুলো যে কার্যক্রম চলছে বা যুক্তিতর্কগুলো রয়েছে সেই যুক্তিতর্কগুলো কিন্তু সরাসরি সারা দেশবাসী এমনকি বিশ্ববাসী দেখতে পাবেন। আপনাকে জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু এটি কিন্তু বাংলাদেশের জন্য একটি ইতিহাস, এটি কিন্তু একটি বিরল ঘটনা। এর আগে কখনোই কোন রকমের বিচার কাজ কিন্তু সরাসরি এভাবে সম্প্রচার করা হয়নি। এর যদিও নজির রয়েছে আন্তর্জাতিক বিশ্বে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, ইরাক সহ 21টি দেশ যারা তাদের গুরুত্বপূর্ণ বিচারগুলো তাদের রাষ্ট্রীয় যে টেলিভিশন চ্যানেলগুলো রয়েছে সেগুলোতে সম্প্রচার করেছে। আপনাদেরকে সবশেষ আমরা যতটুকু মনে পড়ে, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার কাজ, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের অর্থনৈতিক দুর্নীতির অভিযোগে যে বিচার কাজ ছিল, এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে একজন জাতীয় অ্যাথলেট দলের যে প্রধান ডাক্তার ছিলেন তার বিরুদ্ধে 500 নারীর
যৌন নির্যাতনের অভিযোগ ছিল, সেই নির্যাতনটি মিশিগান আদালত থেকে কিন্তু সেই মামলাটি কিন্তু মিশিগান আদালত থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। এমনই একটি উদ্যোগ কিন্তু আজকে আমরা দেখতে পাবো বাংলাদেশে এবং সারা বিশ্ববাসী বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে এই বিচার কাজটি দেখতে পাবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো শামীমা, এই ছিল আদালত পাড়া থেকে আমার কাছে সবশেষ তথ্য। বাবু, ধন্যবাদ আপনাকে। জাপানে 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি শনিবার দিবাগত রাত 12:15 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। জাপান সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় 20টি কর্মসূচিতে অংশ নেন। এছাড়া জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গেও বৈঠক করেন তিনি। বৈঠকে দুই নেতা চলতি বছরের মধ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্থনৈতিক দায়িত্বশীল চুক্তি স্বাক্ষরের অংশীদার পুনর্ব্যক্ত করেন। এ সময় জাপানি প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাজেট সহায়তা এবং রেলপথ উন্নয়নের জন্য 1.063 বিলিয়ন মার্কিন ডলারের ঋণের প্রতিশ্রুতি দেন। এর আগে ডক্টর ইউনূস 4 দিনের সফরে গত 28 মে টোকিও যান। আন্তর্জাতিক অবরুদ্ধ গাজায় স্থায়ীভাবে রক্তপাত বন্ধ চান সাধারণ ফিলিস্তিনিরা। দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও। একই সাথে যুদ্ধবিরতির জন্য গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। হামাসের প্রস্তাব অনুযায়ী তারা 10 জীবিত জিম্মি এবং 18 জনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করতে রাজি। বিনিময়ে ইসরায়েলকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর রক্তপাত বন্ধে গেল সপ্তাহে যুদ্ধবিরতির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে যুদ্ধবিরতি শুরু হওয়ার 7 দিনের মধ্যে 10 জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি এবং 18 মৃত জিম্মির মরদেহ ফেরত দেবে হামাস। এতে হামাস যোদ্ধারা রাজি হলেও জিম্মিদের ধাপে ধাপে মুক্তি দেবার কথা জানায়। এই সময়ে ইসরায়েলকে স্থায়ীভাবে আগ্রাসন বন্ধের প্রতিশ্রুতি চান হামাস নেতারা। দখলদার ইসরায়েলি বাহিনী এতে সম্মতি জানালেও স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেয়নি নেতানিয়াহু সরকার। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের আশা, ইসরায়েল ও হামাস অতি দ্রুতই যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাবে। হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে। ইরানের সাথেও পরমাণু ইস্যুতে একটি চুক্তি করার সুযোগ রয়েছে। আমার বিশ্বাস দ্রুতই এসব ঘটবে। গাজায় দ্রুত রক্তপাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন সাধারণ ফিলিস্তিনিরা। একই সাথে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ চান তারা। আমরা খুব কষ্টে আছি, ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছি। কেউ আমাদের কথা রাখে না, কোনো আরব আমাদের নিয়ে চিন্তা করে না। আল্লাহর কাছে প্রার্থনা যেন আমরা এই যুদ্ধ থেকে দ্রুত মুক্তি পাই। প্রত্যেক ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ এবং শান্তি ফিরে পেতে চায়। আমরা শুধু আল্লাহর কাছে সাহায্য আশা করি, কোনো মুসলমানের কাছে নয়। আমাদের খাবার ও পানি নেই, এভাবে আমরা আর বাঁচতে পারছি না। এদিকে পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সৌদিসহ 5 আরব দেশের নেতাদের বৈঠকের কথা থাকলেও ইসরায়েলের বাধায় তা পণ্ড হয়ে গেছে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।